রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও ফেসবুক লাইভে যারা শুনছেন সবাইকে মোবারকবাদ ও সালাম। আমি মোহাম্মদ সাদাতুল্লাহ, ওয়ার্কশপ সুপারিনটেন্ডেন্ট ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। আজ মহামারীর এই প্রকোপে সারা বিশ্ব যখন লকডাউন করোনার মহামারীতে বন্দি অবস্থায় আছে, ঠিক এই সময় ছাত্রছাত্রীরা ক্লাসে আসতে পারছে না। এই সময় বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় A2I এর সহযোগিতায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ছাত্রছাত্রীদের জন্য ফেসবুক লাইভ ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা বিষয়ভিত্তিক ক্লাস রুটিন ইতিমধ্যে পেয়ে গেছ এবং রুটিন অনুসারে প্রতিটি ক্লাসের জন্য আলাদা আলাদা খাতা করবে। প্রত্যেকটি বিষয়ভিত্তিক ক্লাস এবং বাড়ির কাজ তোমাদের স্ব প্রতিষ্ঠানের শ্রেণী শিক্ষকের নিকট জমা দিবে। এই খাতার উপর ভিত্তি করেই তোমাদের ধারাবাহিক মূল্যায়ন হবে। যেহেতু কমনলি সবার জন্যই ফেসবুক লাইভে ক্লাস হচ্ছে, সেহেতু প্রতিটি বিষয়ের প্রথম অধ্যায় থেকে আলোচনা হচ্ছে। আমি অলরেডি তোমাদের সাথে দুইটা ক্লাসে প্রথম চ্যাপ্টার এবং দ্বিতীয় চ্যাপ্টার আলোচনা করেছি। আজ আমরা মেকানিক্যাল ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট মেশিন শপ প্র্যাকটিস 3 এর তাত্ত্বিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে জিগ গ্রাইন্ডার, জিগ বোরার অ্যান্ড জিগ গ্রাইন্ডার। তৃতীয় অধ্যায়ের আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তোমরা খাতা কলম নিয়ে অপেক্ষা করো এবং নোটগুলা লিখে রাখবে, কেননা আমরা জানি লিখতে হবে খাতায়, রাখতে হবে মাথায়। আজকের এই চ্যাপ্টারে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, এখানে আছে জিগ বোরার ও জিগ গ্রাইন্ডার। জিগ বোরার ও জিগ গ্রাইন্ডারের মূল উপাদান ও অ্যাক্সেসরিজ, জিগ বোরার ও জিগ গ্রাইন্ডারের কার্যবস্তু ধারণ পদ্ধতি, কার্যবস্তু লোকেটিং পদ্ধতি, পরিমাপ ও পরিদর্শন, জিগ গ্রাইন্ডারের ব্যবহৃত বিভিন্ন প্রকার গ্রাইন্ডিং হুইল ব্যালেন্সিং পদ্ধতি, জিগ বোরার ও জিগ গ্রাইন্ডার অপারেশনের নিরাপত্তামূলক সতর্কতা। এগুলা তোমাদের সিলেবাসে যেভাবে আছে আমি চেষ্টা করেছি ওইভাবেই রাখার জন্য এবং বাংলায় তোমাদের কাছে উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা জিনিস তোমাদের অবগতির জন্য আমি না বললেই নয়। এই চ্যাপ্টারের যে বিষয়গুলা, এগুলা আমরা বইয়ের ভিতরে অনেক কিছু বাংলায় উচ্চারণ দেওয়া আছে, কিন্তু আমরা সাধারণত প্রচলিতভাবে ইংলিশের উচ্চারণটাই বাংলায় করি। যেটা বাংলায় উচ্চারণ করতে গেলে অনেক সময় কঠিন মনে হয়, সেটা আমি একটু সমন্বয় করেছি, সেই জিনিসগুলা যেন তোমাদের বুঝতে সহজ হয়। জিগ বোরার বোঝার আগে তোমাদেরকে আগে বুঝতে হবে আসলে জিগ কি জিনিস আর বোরার কি জিনিস। জিগ হচ্ছে যে আমরা কোনো যন্ত্রকে যখন মেশিনিং করতে যাব, বিভিন্ন যন্ত্রের বিভিন্ন আকার আকৃতি থাকে। এই আকার আকৃতির ফলে মেশিনের আমরা যখন মেশিনিং করব, মেশিনিংয়ের বাইসে ওই আকার আকৃতি অনুযায়ী ডিফারেন্ট আকার আকৃতির মধ্যে বসানো সম্ভব হয় না। সেখানে কিছু সাপোর্ট দেওয়ার জন্য আলাদা কিছু কাঠের টুকরা অথবা লোহার টুকরা বা এরকম কোনো দ্রব্যাদি, গ্যাস, ডাই, এরকম বিভিন্ন জিনিস দেওয়া তাকে সাপোর্ট দেওয়া হয়। এই সাপোর্টিং যে জিনিস দ্বারা দেওয়া হয় এটাকে বলা হয় জিগ। আর বোরারটা হচ্ছে মূলত আমরা ড্রিলিংয়ের মাধ্যমে ড্রিল করি, অর্থাৎ ছিদ্র করি। এই ছিদ্রটাকে অনেক সময় বড় করতে হয়, ফিনিশিং করতে হয়, মাঝখানে কাটিং করতে হয়। এইটা আসলে হচ্ছে বোরার, অর্থাৎ বোরিং করতে হয়। আর একটু যে ছিদ্রটা আছে এই ছিদ্রটাকে আরও বড় করার জন্য কাজগুলো করা হয়। তো জিগ বোরার এবং জিগ গ্রাইন্ডার যে মেশিনগুলো ব্যবহার করা হয়, জিগ বোরার মেশিন আসলে এক প্রকার ভার্টিক্যাল ড্রিলিং মেশিন। প্রকৃতপক্ষেই গ্যাস, তারপরে ফিচার বা বন্ধনী, জিগ এবং ডাই এর জন্য প্রয়োজনীয় সংখ্যক ছিদ্র করতে এবং সঠিক অবস্থানে নির্ভুলভাবে বোরিং করতে জিগ বোরার ব্যবহৃত হয়। জিগ বোরার মেশিন 40 থেকে 1500 RPM পর্যন্ত স্পিন্ডল ঘুরতে পারে। একটা জিগ বোরার মেশিন শপে এরকম মেশিন আছে, একটা মেশিনের চিত্র তোমাদের কাছে দেওয়া হলো। জিগ গ্রাইন্ডার, জিগ বোরার এবং জিগ গ্রাইন্ডার এখানে যেটা ছিল, জিগ গ্রাইন্ডার হচ্ছে বিভিন্ন প্রকার জটিল আকৃতির ছিদ্র
এর সর্বোচ্চ সূক্ষ্মতায় ফিনিশিং করতে পারে, ফিনিশিং করে সে গ্রাইন্ডিং করতে পারে। এটি টুল এবং ডাই তৈরিতে বেশি ব্যবহৃত হয়। এই প্রকার মেশিনের গতি ৬,০০০ আরপিএম হয়ে থাকে এবং সর্বোচ্চ ১,৭৫,০০০ আরপিএমেও বিভিন্ন এই গতিতে ব্যবহার করতে হয়। এখানে একটা জিগ বুড়ার মেশিনের চিত্র তোমাদের কাছে দেওয়া আছে এবং বিভিন্ন অংশ চিহ্নিত করা আছে। দেখো বিভিন্ন অংশ কোন জিনিসের কি অংশ কি নাম চিহ্নিত করা আছে। জিগ বুড়ার এবং জিগ গ্রাইন্ডারের মূল উপাদান ও অ্যাক্সেসরিজ। আমরা প্রথমে আলোচনা করব জিগ বুড়ার মেশিনের কার্য পদ্ধতি সমূহ। তো জিগ বুড়ার মেশিনে যে যন্ত্রগুলা, যে মেশিনের যে মৌলিক অংশগুলা ব্যবহার করা হয়, যেমন স্পিন্ডেল ব্রেক, থ্রো আউট গিয়ার আউটফিট, তারপর আছে ফাইন হ্যান্ড ফিট, রেফারেন্স স্কেল, পজিটিভ অ্যাডজাস্টেবল স্টপ ফর ডেপথ অফ হোল, তারপরে পাওয়ার ফিট ক্লাস, অ্যাডজাস্টেবল ডায়াল, পুশ বাটন সুইচ, আর আছে হচ্ছে রিলিজ হ্যান্ড নব। স্পিন্ডেল ব্রেকটা হচ্ছে আসলে গাড়িতে যেরকম ব্রেক ব্যবহার করা হয় ঠিক ওই ব্রেকের মতোই হস্তচালিত। স্পিন্ডেলের আবর্তন বা চালু করা এবং বন্ধ করার কাজে এটা ব্যবহার করা হয়। থ্রো আউট গিয়ার পাওয়ার ফিট, এটা নিচের দিকে টান দিলে পাওয়ার ফিট গিয়ারের সাথে সংযুক্ত হয়, উপরের দিকে টান দিলে বিচ্ছিন্ন হয়। ফাইন হ্যান্ড ফিট, এটা বাটালিকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, অর্থাৎ ফাইন হ্যান্ড এর সুন্দর পরিচালনার জন্য, চমৎকার অগ্রগমনের জন্য এটা ব্যবহার করা হয়। মেশিনের মধ্যে আরেকটা জিনিস থাকে রেফারেন্স স্কেল। কোনো জবের প্রারম্ভিক বিন্দু বা স্টার্টিং পয়েন্ট এবং ইন পয়েন্ট বা নির্দেশক বিন্দু যেখানে যে যাইতে হবে সেই বিন্দুগুলোকে রেফারেন্স স্কেলের মাধ্যমে চেঞ্জ করা হয় বা কাজ করা হয় ওইভাবে। পজিটিভ অ্যাডজাস্টেবল স্টপ অ্যান্ড ডেপথ অফ হোল, এটা যে জবটা আমরা তৈরি করব এই জবের পূর্ব নির্ধারিত ছিদ্রের গভীরতার বিন্যাস করার প্রয়োজনে এই স্টপ বা বিরাম ব্যবহার করা হয়। যখন থামানো দরকার হয় তখন এই টুলসের মাধ্যমে, এই হ্যান্ডেলের মাধ্যমে এটাকে থামানো হয় বা স্টপ করা হয়। পাওয়ার ফিট ক্লাস, ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী দুইটা ক্লাস ব্যবহার করা হয়, একটা হচ্ছে ঊর্ধ্বমুখী, একটা হচ্ছে নিম্নমুখী। মেশিন চালু করে যখন গিয়ার সংযুক্ত করা হয় তখন পাওয়ার ফিট ড্রাইভ শ্যাফটের আবর্তন করতে থাকে। যখন মেশিনটা চালু হয় তখন এরকম পাওয়ার ফিট ড্রাইভ শ্যাফট আবর্তন করতে থাকে বা চলতে থাকে। এছাড়াও স্পিন্ডল ওঠানামা নিয়ন্ত্রণ, গতি উল্টা করা, উল্টা গতিতে চালানোর প্রয়োজনে ক্ষমতা সঞ্চালনে পাওয়ার ফিট ক্লাস ব্যবহার করা হয়। টেবিল ক্ল্যাম্প, এটি রেফারেন্স স্কেলের সাথে টেবিলকে আবদ্ধ করে রাখে। ক্রস স্লাইড ক্ল্যাম্প, এটা মেশিনের মূল ভিত্তির সাথে দৃঢ়ভাবে আটকে রাখার জন্য সে কাজ করে। তারপরে র্যাপিড হ্যান্ড ফিট, মেশিনকে দ্রুত এবং নিখুঁত অগ্রগমনের জন্য ব্যবহার করা হয়, র্যাপিডলি সে যেন আগাইতে পারে সেই জন্য ব্যবহার করা হয়। আরেকটা আছে যেটা বাংলায় ত্রিঘাট টেপা বোতাম সুইচ বা 3 স্টেশন পুশ বাটন সুইচ, এই নামে আমরা বেশি পরিচিত, 3 স্টেশন পুশ বাটন সুইচ। এই সুইচ স্লো থেকে ফাস্ট এবং স্টপ এই তিনটা বেগে, বিভিন্ন বেগে যে স্পিন্ডলকে আবর্তনের জন্য ব্যবহার করা হয়। এই জিনিসগুলো আমাদের ব্যবহার করা হয়। আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে মূলত জিগ বুরারের বিভিন্ন যন্ত্র এবং কার্যপ্রণালী। তারপরে আমাদের কাছে থাকবে জিগ বোরিং এর আরো কিছু অ্যাক্সেসরিজ ব্যবহার করা হয়, যেমন প্যারালাল লোকেটরস, ক্ল্যাম্পিং কিট, স্টেপ ব্লক, ড্রাইভার স্টার্ট ও থ্রেড রড, টি স্লট নাট, ফ্ল্যান্স নাট, কাপলিং নাট, হেক্সাগোনাল নাট, লেভেলিং টগল প্যাড, ক্লাম্পিং অ্যাক্সেসরিজ, টি বোল্ট ও কিট, আই বোল্ট, এস ক্ল্যাম্প, স্ক্রু ক্ল্যাম্প, ওয়াশার, ইন্ডেক্স প্লাঞ্জার, তারপরে রেস্ট প্যাড আর জিগ ফিট। এই জিনিসগুলা জিগ বোরিংয়ে আলাদা অ্যাক্সেসরিজ হিসাবে ব্যবহার করা হয়। এটা আমরা বিভিন্ন কাজের প্রয়োজনে আমরা ব্যবহার করি। যেমন একটা চিত্র তোমাদের সামনে দেখানো হয়েছে, ক্ল্যাম্পিং কিট।
দেখো এখানে বিভিন্ন ক্ল্যাম্প আছে, যে ক্ল্যাম্প আছে এই ক্ল্যাম্প দ্বারা জবকে আটকায় রাখার জন্য এই ক্ল্যাম্প, এখানে যে হোলটা আছে এটা কিন্তু ড্রিলিং এবং থ্রেড করা। হ্যাঁ, এর ভিতরে বোল্টকে থ্রেডিংয়ের মাধ্যমে ঢোকানো হয় এবং মেশিনের মধ্যে আটকে আবার অপর প্রান্তে ইচ্ছা করলে নাট দিয়ে আটকায় দেওয়া হয়, ওয়াশার থাকে, এটার মধ্যে আমরা বিভিন্ন জবকে আটকায় দিতে পারি। এটাও একটা জিকের মতোই অনেকটা কাজ করে, ফিচার হিসাবেও কাজ করে। এটা জিক বোরিং মেশিনের সাথে অ্যাক্সেসরিজ হিসাবে ব্যবহার করা হয়। টি স্লট নাট, এটা দেখো টির আকৃতি, যে আকৃতিটা দেখলে বুঝতে পারতেছো, এটা হচ্ছে টি স্লট এর নাট, এটাও বিভিন্ন কাজের প্রয়োজনে আমরা ব্যবহার করি। ফ্ল্যান্স নাট, তারপরে হেক্সাগোনাল নাট, ওয়াশার, এগুলো তোমরা এর আগেও অনেকবার দেখেছো, এগুলো খুব পরিচিত জিনিস। লোকেটরস, অর্থাৎ কোনো দ্রব্যকে আটকায় দেওয়ার জন্য এখানে লোকেটরস ব্যবহার করা হয়। এখানে এটার ভিতরে হোল আছে আর এটা উপরের অংশ অনেকটা নাট বোল্টের মতো, বাট নাট বোল্ট যেরকম থ্রেড করা থাকে এখানে থ্রেড করা থাকে না, এখানে ট্র্যাপিং করা থাকে, এটার ভিতরে এটা ঢুকিয়ে দেওয়া হয় লোকেটিং করার জন্য। তারপরে বি ব্লক, দেখো এটা বি আকৃতির একটা ব্লক, এটার উপরে আমরা অনেক জবকে রাখতে পারি এবং রেখে মেশিনিং করতে পারি। ক্ল্যাম্প, ওই যে এর আগেও তোমরা ক্ল্যাম্পটা দেখেছো, এরকম ক্ল্যাম্পের মাধ্যমে আটকায় দেওয়া হয়। তারপরে ফাস্টেঞ্জার, তারপরে এখানে আছে সাপোর্টার, এটা বিভিন্ন জিনিসকে, বিভিন্ন জবকে সাপোর্ট দেওয়ার জন্য সাপোর্টার হিসাবে ব্যবহার করা হয়। এখানে আছে বেস প্লেট, দুইটা বেস প্লেট আছে, প্লেটের মাধ্যমে সেটাকে আটকে রাখা হয়। এখন আমরা আলোচনা করব জিগ গ্রাইন্ডারের যন্ত্রাংশ বা অ্যাক্সেসরিজ। জিগ গ্রাইন্ডারে আমরা যে সকল অ্যাক্সেসরিজ ব্যবহার করি সেগুলো হচ্ছে প্যালেট লোডিং সিস্টেম, মোর অটো সাইজ, মোর অটো গ্রাইন্ডার, তারপরে রেনিসা প্রবিং সিস্টেম, ফ্ল্যাট কুলেন্ট সিস্টেম, মেশিন ইনক্লোজার, ফায়ার সাবস্ক্রিপশন সিস্টেম, ভেপার এক্সট্রাকশন সিস্টেম, রোটারি টেবিল, স্পিন টেবিল, গ্রাইন্ডিং স্পিন্ডল। এই জিনিসগুলা এখানে চিত্র দেওয়া আছে তোমাদের বোঝার জন্য, যে এগুলো আমরা জিগ গ্রাইন্ডারে আমরা ব্যবহার করি। বিভিন্ন জিনিস এখানে, বিভিন্ন অ্যাক্সেসরিজ এখানে দেওয়া আছে। জিগ গ্রাইন্ডার এবং জিগ বোরার এবং জিগ গ্রাইন্ডার কার্যবস্তুর ধারণ পদ্ধতি। আমরা যে কার্যবস্তুটাকে কাজ করব সেটা ধারণার জন্য, সেটা ধারণ করার জন্য, অর্থাৎ কার্যবস্তুটাকে আটকায় রাখার জন্য কিছু অ্যাক্সেসরিজ থাকে, যেমন মেশিন বাইস, ক্ল্যাম্প, বোল্ট, ক্ল্যাম্পিং ব্লক, সিম, অ্যাঙ্গেল প্লেট, ভি ব্লক, প্যারালাল স্ট্রিপস, বায়ুবদ্ধ স্পিরিট লেভেল বা স্পিরিট লেভেল যেটা আমরা সবসময় পরিচিত, টুল মেকার্স ক্ল্যাম্প, তারপরে ড্রিল জিগ এবং ফিকচার্স। দেখো মেশিন বাইস, আসলে মেশিন বাইস জবকে যথাস্থানে এরকম স্থাপন করতে পারে, আটকায় রাখে, মেশিনিং করা হয়। মেশিনিং করার জন্য জিগ গ্রাইন্ডার মেশিনের বাইস পিকচার হিসাবে এটা একটা ব্যবহার করা হয়। তারপরে ক্ল্যাম্প ও বোল্ট, এখানে আমরা অনেক মেশিনের টেবিলে কার্যবস্তু ধারণের জন্য গোল ছিদ্রি টি স্লট কাটা থাকে। বিভিন্ন আকৃতির বস্তুকে ধারণের জন্য ক্ল্যাম্প ও বোল্ট ব্যবহার করা হয়। বোল্ট ক্ল্যাম্প যথাযথভাবে স্থাপন করতে হবে এবং ক্ল্যাম্পিং ব্লক অবশ্যই নির্দিষ্ট উচ্চতায় রাখতে হবে। কার্যবস্তু এবং লিভারের উপরের চাপকে বোল্টের দূরত্বের সঙ্গে বিপরীত আনুপাতিক হারে রাখতে হবে। এগুলো ক্ল্যাম্প বোল্টের কিছু বৈশিষ্ট্য। ক্ল্যাম্পিং ব্লকটা হচ্ছে প্রয়োজন আকৃতির চেয়ে ছোট জবকে, অর্থাৎ আমাদের যে মেশিন বাইসের মধ্যে যে আকৃতিতে জব আটকানো হয় সেরকম এই আকৃতির চেয়ে অনেক সময় ছোট জব বা বিভিন্ন শেপের কারণে বাইসে আমরা ঠিকভাবে আটকাতে পারি না, সেরকম জবকে আটকানোর জন্য ছোট ইস্পাত খণ্ড, ব্লক অথবা পরিমিত উচ্চতার কিছু শক্ত কাঠের টুকরাও ব্যবহার করা যেতে পারে, করা হয়। এরকম টুকরা বা ব্লককে বলা হয় ক্ল্যাম্পিং ব্লক। এটা কাঠের কিছু ব্লক দেখানো হয়েছে, এখানে ইস্পাতের ব্লক দেখানো হয়েছে। আর আমরা সিলেবাসের এই অংশে যেটা পাবো সেটা হচ্ছে কার্যবস্তু লোকেটিং পদ্ধতি। আমরা কার্যবস্তুটাকে যে লোকেটিং করব, কার্যবস্তুটাকে কিভাবে রাখবো সেটার যে পদ্ধতিটা, এটা নিয়ে আলোচনা করব। কার্যবস্তু মুক্ত অবস্থায় যেভাবে চলতে পারে এরকম মেশিনের ভিতরে আমরা মুক্ত অবস্থায় মোট 12 ভাবে নাড়াচাড়া করতে পারি। বস্তুটির 3টি তলে মোট 6টি বিন্যাস থাকে। এই 6টি বিন্যাসকে বলা হয় 6 পয়েন্ট লোকেশন। আবার
3টি তলে মোট 9 দিকে যদি চলাচল বন্ধ হয়ে যায়, অর্থাৎ 12-র মধ্যে যদি আমরা 3টা তলের মধ্যে 9 দিকে যদি 3 ত্রিকা 9 দিকে যদি আমরা চলাচল বন্ধ করে দেই বা বাধাপ্রাপ্ত হয়, ওই 9 দিকের নড়াচড়াকে বলা হয় 9 ডিগ্রি অফ ফ্রিডম। দেখো এখানে তোমাদের বোঝার জন্য আমি একটা 22 রাখছি। দেখো এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এইদিকে যাচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর উপরে নিচে হচ্ছে জেড অ্যাক্সিস। অর্থাৎ এক্স এর দিকে সামনে পিছনে আসা নেওয়ার জন্য মেশিনের এটা হচ্ছে 2টা মোশন, আর ওয়াই এর দিকে ডাইনে বামে আসা নেওয়ার জন্য 2টা মোশন। তাহলে কয়টা হলো? এখানে 2টা, এখানে 2টা, তাহলে 4টা। আর উপরে এবং নিচে 2টা মোশন, এই হলো জেড অ্যাক্সিসের 2টা, তাহলে হলো 6টা। তাহলে 6 কি হচ্ছে 6 পয়েন্ট লোকেশন। হ্যাঁ, আমরা এটাকে 6 ডিগ্রিতে মোশনের জন্য ব্যবহার করতে পারি। এটা 22টা দেখানো হয়েছে। বা মেশিনের মধ্যে যদি আমরা দেখি, মেশিনের কথা যদি চিন্তা করি, মেশিনের সিএস থেকে দেখো এটা জবের এই যে প্রান্তটা আছে, এইদিকে আসতেছে কি ওয়াইয়ের দিকে আসতেছে, এদিকে আসতেছে ওয়াইয়ের দিকে, এইদিকে উপরের দিকে যদি উঠে তাহলে জেটের দিকে, আর ভেতরের দিকে যাচ্ছে এক্স এর দিকে। এটাকে আমরা বিভিন্ন মোশনে ব্যবহার করতে পারি। জিগ বুরার এবং গ্রাইন্ডিং এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে পরিমাপ এবং পরিদর্শন। ড্রিলিং, মিলিং, বোরিং মেশিনে মেশিনিং করার জন্য ক্ল্যাম্পিং, রিলিজিং এবং অ্যাডজাস্টিং করার জন্য গ্রাইন্ডিং এর পরিমাণ এবং পরিদর্শন খুবই জরুরি জিনিস। আর পরিমাপ পরিদর্শনের জন্য যে যন্ত্রগুলো লাগে, এখানে কয়েকটা বহুল ব্যবহৃত কয়েকটা যন্ত্র আমরা এখানে চিত্রে রেখেছি। যেমন এটা হচ্ছে হাইট গেজ, এই যে বস্তুটার হাইট কতটুকু, সেই হাইট গেজের মাধ্যমে আমরা পরিমাপ করতে পারি। এই হাইট গেজের মাধ্যমে আমরা হাইটটা কতটুকু আছে মাটি থেকে, নিচ থেকে, এটার হাইটটা আমরা সহজে পরিমাপ করতে পারি। নিচের লেভেল সারফেস প্লেটের উপরে রেখে এখানে আমরা হাইট গেজ পরিমাপ করতে পারি। এখানে স্লাইড ক্যালিপার্স আছে। স্লাইড ক্যালিপার্স এটা আউটসাইড ক্যালিপার্স, এই সাইডে আউটসাইড ক্যালিপার্স। এই যে এটা হচ্ছে জব, হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে জব। তো জবের লেন্থ কতটুকু, এই আউটসাইডে এখানে রেখে আমরা এখানে ডায়ালের মাধ্যমে আমি এই পরিমাপটা নিতে পারি। এটা ক্যালিপার্স বিভিন্ন রকম হয়, কোনোটা এরকম লম্বা স্কেলের মধ্যে হয়, ভার্নিয়ার স্কেল। এগুলো আমরা পরিমাপের ক্লাসে আছে মেজারমেন্টের উপরে, সেই মেজারমেন্টের ক্লাসগুলো আমরা করব, এটা সাবজেক্ট আছে। আজকেও সকালে আমাদের সুব্রত স্যার ক্লাস নিয়েছেন খুব সুন্দর করে। ওটা একটা আলাদা চ্যাপ্টার আছে, আলাদা সাবজেক্ট আছে, সেখানে আমরা এগুলো দেখব। কিন্তু আমাদের যে মেশিনগুলোর মধ্যে যে যন্ত্রগুলো আমাদের প্রয়োজন, এই যন্ত্রগুলোর আসলে বেসিক পরিচয়টা এখানে দিব। এই সাইড দিয়ে ইনসাইডের মাপও নেওয়া যাবে, আর এইটা আছে হচ্ছে মাইক্রোমিটার, আমরা এগুলার দ্বারা পরিমাপ নিতে পারি। তারপরে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে প্লাগ গ্যাস। হ্যাঁ, এইটা আমরা অনেক সময়, এটা হচ্ছে জব, এটা দেখতে পাচ্ছ যে একটা বেয়ারিং এর চিত্র এখানে দেওয়া আছে। এই বেয়ারিং এর ভিতরের মাপটা কত, এই পরিমাপটা কত, এইটা আমরা এই প্লাগ গ্যাসের মাধ্যমে নিতে পারি। এটা গ্যাস, এটা টান দিলে এরকম খুলে যাবে, এটা ভিতরে ঢুকায় দেয়, এটার ভিতরে সে যাচ্ছে কিনা, গো অর নট গো, হ্যাঁ, সে এটার ভিতরে ঠিক মতো যাচ্ছে কিনা, মাঝখানে ফাঁকা আছে কিনা, এইটা হচ্ছে চেক করার জন্য আমরা প্লাগ গ্যাস ব্যবহার করে থাকি। তারপরে প্লাগ গ্যাসের মধ্যে আরেকটা জিনিস আছে রিং গ্যাস। এটা প্লাগ গ্যাস এরকম আয়তাকার একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা দিয়ে আমরা প্লাগ গ্যাস পরিমাপ করি। আবার রিং গ্যাস, এটা যে রিং এর আকৃতি, হ্যাঁ, এটাও আমরা জবের ভিতরে ঢুকে আমরা বুঝতে পারি যে এটা আসলে ঠিক মতো পরিমাপ মতো হয়েছে কিনা, পরিমাপটা ঠিক আছে কিনা। এই জিনিসগুলো আমরা এই রিং গেজের মাধ্যমে আমরা চেক করতে পারি, পরিমাপ করতে পারি এবং পরিদর্শন করতে পারি। হ্যাঁ, এই রিং গেজের মাধ্যমে আমরা পরিদর্শন করতে পারি। তারপরে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে সাইন বার। এই সাইন বারটা আমরা জানি যে এটা কি হয়, এটা বিভিন্ন কৌণিক পরিমাপ করার জন্য, বিভিন্ন জবের যে কোণ সূক্ষ্মতা, প্রিসিশন পরিমাপের জন্য, প্রিসিশন মেজারমেন্টের জন্য আমরা এই সাইন বারগুলো ব্যবহার করি। এটা দেখো, এটা একটা মূলত সাইন বার, এই যে এই জিনিসটা হচ্ছে সাইন বার। হ্যাঁ, এখানে একটা গোলাকার দ্বন্দ্ব থাকে, এখানে একটা গোলাকার দ্বন্দ্ব থাকে। এটা সারফেস প্লেটের উপরে যদি আমি রাখি, তাহলে দেখো এই প্রান্তটা একবারে জিরোতে থাকতেছে, মানে একবারে সারফেস প্লেটের সাথে লাগানো। আর এইখানে বিভিন্ন পরিমাপের স্লিপ গেজ দিই, বিভিন্ন পরিমাপের স্লিপ গেজ দেওয়া হয়।
যে এইখান থেকে এটার উচ্চতা কতটুকু, জাস্ট এই উচ্চতাটা বার করার জন্য। হ্যাঁ, যে এইখানকার উচ্চতাটা কতটুকু, এখানে স্লিপ গেজ দিয়ে, এখানে বিভিন্ন পরিমাপের স্লিপ গেজ দিয়ে এটার উচ্চতাটা নির্ণয় করা হয়। আর এই পাশের তো জিরোতেই থাকে, আর এই প্লাসে থাকে। এই সূত্রটা দিয়ে আমরা কি করব, এইটার উপরে যদি আমি, এইটা হচ্ছে একটা ওয়ার্ক পিস, দেখো এটা ওয়ার্ক পিসটাকে আমি রাখলাম। ওয়ার্ক পিসটা রাখলে এই ওয়ার্ক পিসের এখানে কত ডিগ্রি ইনক্লাইন বা কত ডিগ্রি তার মানে সে কোন উৎপাদন করছে ওয়ার্ক পিসের, আমার যে যে চাহিদাটা আছে সেই মতো হয়েছে কিনা, অথবা এই ওয়ার্ক পিসটার মধ্যে কত ডিগ্রি কোণ আছে, এখানে আমরা পরিমাপ করে আমরা ক্যালকুলেশন করে আমরা পাবো। এটা ডায়াল ইন্ডিকেটরের মাধ্যমে এটাকে লেভেলিংটা দেখা হয়, এখানকার লেভেল ঠিক আছে কিনা এটা দেখা হয়। এখানে একটা অ্যাঙ্গেল প্লেট দিয়ে এটাকে মানে বসানো হয়েছে এবং ক্ল্যাম্পের মাধ্যমে এটাকে আটকায় দেওয়া হয়েছে, এটা সাইন বার। তো এইটা সাইন বারের পরিমাপটা দেখানোর জন্য আসলে আরেকটা চ্যাপ্টার লাগবে, এটা একটা ক্লাস হবে ইনশাল্লাহ। তোমরা অনলাইনে থাকলেও অনলাইনে এই ক্লাসগুলো হচ্ছে, সুন্দরভাবে হচ্ছে। এটা আমরা পরিমাপের জন্য আমাদের জিগ বুড়ার মেশিনের অ্যাক্সেসরিজে আমরা কি পরিমাপের জন্য, আমরা মেজারমেন্টের জন্য বিভিন্ন প্রকার যে পরিমাপ যন্ত্র ব্যবহার করা হয়, কি ধরনের যন্ত্র ব্যবহার করা হয়, সেটাই মূলত এখানে আলোচনা করা হয়েছে। তারপরে একটা অত্যাধুনিক একটা যন্ত্র, কমপ্লিট পাইপ মেজারমেন্ট অ্যান্ড ইন্সপেকশন সিস্টেম। এটা জাস্ট কিরকম দেখা যায়, মনে হয় যে টর্চ লাইটের মতো না, এখানে একটা সুইচ আছে আর এখান থেকে রে বাইর হয়। হ্যাঁ, একটা লম্বা পাইপ, এটা পরিমাপ করার জন্য তো আমরা অন্যভাবে পরিমাপ করতে পারি না। এইটা পাইপের ভিতরে লম্বা পাইপে এই আলোটা দিলে আলোর প্রতিফলনের মাধ্যমে আমরা খুব সহজেই দেখতে পারি যে এখানে এটা কত মিটার লম্বা পাইপ বা কতটুকু লম্বা পাইপ, এটা আমরা এর মাধ্যমে দেখতে পারি। এটা হচ্ছে পাইপের লেন্থ পরিমাপ করার জন্য। আর এইটা একটা গ্যাস, এটা হচ্ছে ডায়ামিটার পরিমাপ করার জন্য। পাইপের ডায়ামিটারটা কত, এটা একটা ডায়ামিটারের গ্যাস, এটা পাইপের ডায়ামিটারের ভিতরে ঢুকায় দিলে সেটা গোর নট গো দেখলে আমরা সহজে বুঝতে পারবো যে এটা এই গ্যাসের সাথে এই পাইপের ডায়ামিটারটা ঠিক আছে কিনা। এরকম বিভিন্ন সাইজের 1 2 3 4 চারটা সাইজের চারটা গ্যাস দেওয়া আছে। এই গ্যাসের মাধ্যমে আমরা পাইপের ডায়ামিটার নির্ণয় করতে পারি, এটা পরিমাপের জন্য লাগবে। জিগ বোরার এবং জিগ গ্রাইন্ডারের জন্য গ্রাইন্ডিং হুইল খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা গ্রাইন্ডিং হুইলের কথা যদি চিন্তা করি, আমরা গ্রাইন্ডিং হুইলকে বিভিন্ন টাইপে বিভক্ত করি। বিভিন্ন টাইপে বিভক্ত করা হয়, যেমন স্ট্রেট টাইপ, সিলিন্ড্রিক্যাল টাইপ, তারপরে ট্যাপার টাইপ, তারপরে রিসেপস টাইপ, স্ট্রেপ কাপ, তারপরে রিসেপস, ফ্লারিং কাপ, ডিশ, তিরিশ সাচার, এরকম বিভিন্নভাবে এটাকে নামকরণ করা হয়েছে। আসলে এই যে আমরা বিভিন্ন প্রকার হুইল ব্যবহার করি, হুইলের আকার আকৃতির উপরে এখানে একটা ভিউ করে দেখানো হয়েছে। যেমন স্ট্রেট টাইপ, একেবারে সোজা, দেখছো? আসলে হুইল কিন্তু সোজা না, হুইল কিন্তু গোলাকার। হুইলের যে কি বলবো, মানে মাঝ বরাবর যদি তুমি কাট ভিউটা দেখো, তাহলে সেটার যে ভিউটা দেখা যাবে সেটা হচ্ছে একবার স্ট্রেট। হ্যাঁ, অর্থাৎ একেবারে আয়তকার। কিন্তু এটা কিন্তু আয়তকার আকৃতি হচ্ছে ঠিক মাঝ বরাবর যদি আমি দেখি, মাঝ বরাবর যদি কাটি, তাই আকৃতিটা স্ট্রেট টাইপ হবে, একবারে আয়তকার। হ্যাঁ, তারপরে সিলিন্ড্রিক্যাল টাইপ, অনেকটা আছে যে বাটির মতো, মানে সিলিন্ডারের মতো, এটা বাটি বলা যাবে না, সিলিন্ডারের মতো, অর্থাৎ গোলাকার পাইপের মতো আকৃতি। এরকম আকৃতির আমরা বিভিন্ন গ্রাইন্ডিং হুইল ব্যবহার করা হয়। এটা কিন্তু কাঠ ভিউগুলো দেখানো হয়েছে। তারপর ট্যাপার টাইপ, দেখো ট্যাপার দুই পাশে ট্যাপার, এই পাশেও ট্যাপার, এই পাশেও ট্যাপার এবং এই পাশেও ট্যাপার। এটা ট্যাপার টাইপ, ট্যাপার টাইপ ঠিক আছে, গ্রাইন্ডিং হুইল। আবার এইখানে আরেকটা আছে, এটা হচ্ছে রিসিপস ওয়ান সাইড, একটা সাইড এরকম, দেখো কি বলবো, আয়তাকার এরকম গর্ত করার মতো। হ্যাঁ, এটা আমাদের আসলে বিভিন্ন প্রকার জব হয়, তো অনেক সময় জবের আকৃতি অনুযায়ী গ্রাইন্ডিং হুইলগুলাই কিন্তু আসলে ব্যবহার করা হয়। যে জবটা করবো সেই এই সাইডে হয়তো বেশি গ্রাইন্ডিং করা লাগবে, এই সাইডে বেশি গ্রাইন্ডিং করা লাগবে, এই সাইডে গ্রাইন্ডিং করা লাগবে না। তখন যদি আমি এরকম স্ট্রেট টাইপ গ্রাইন্ডিং হুইল ব্যবহার করি, তো সব সাইড সমানভাবে গ্রাইন্ডিং করা শুরু করবে। যে আমার মাউথ যেভাবে ঘুরতে সেভাবে সব সমানভাবে সে গ্রাইন্ডিং করে ফেলবে। আর যদি আমার না, এই মাঝখানে কিছু অংশ এটাকে গ্রাইন্ডিং করা লাগবে না বা কম করা লাগবে, এই অংশটা বেশি করা লাগবে বা এরকম আকৃতি, তখন এটার মধ্যে যদি গ্রাইন্ডিং করি, তখন দেখা যাবে যে ওই মূল গ্রাইন্ডিং হুইলটা যখন এভাবে চালাবো, ঘোরাবো, তখন যে মূল জবটা আছে এই জবটা এই আকৃতিতে চলে আসবে।
তারপরে এটা দেখো দুই সাইডে কিন্তু এরকম আকৃতি। তারপরে স্ট্রেট কাপ সাইজ, এটা কাপের আকৃতি হয়ে যায়। এটা হচ্ছে পার্লিং কাপ, এটাও কাপের সাইজ, কিন্তু এই কাপটা যেরকম সোজা এটা কিন্তু এরকম ইনক্লাইন। তারপরে ডিশ টাইপ, মানে একেবারে যে ডিশ যে আমরা গামলা ব্যবহার করি এরকম টাইপ আর কি। হ্যাঁ, দেখতে পারছো আকৃতিটা। আর এটা হচ্ছে সাচার, অর্থাৎ কাপ পিরিজের যেরকম আকৃতিটা ঠিক এটার আকৃতি এরকম। এটা হচ্ছে আমাদের কি কয় বিভিন্ন হুইলের চিত্র। এই হুইলগুলোকে যখন আমরা ব্যবহার করি বিভিন্ন রকম ব্যালেন্সিং এর প্রয়োজন হয়, এটাকে বলা হয় হুইল ব্যালেন্সিং পদ্ধতি। হুইল ব্যালেন্সিং করতে হলে প্রথমে ব্যালেন্সিং এর সরঞ্জামাদি খুব পরিষ্কার স্থানে সেট করতে হবে। তারপরে গ্রাইন্ডিং হুইলের ফ্রেঞ্চ অ্যাসেম্বলিতে সেট করতে হবে। গ্রাইন্ডিং হুইলকে ম্যান্ডেল বা আরবারে সেট করতে হবে। হুইলের ব্যালেন্সিং অ্যাটাচমেন্টের উপর ঠিক করে স্থাপন করতে হবে। তারপরে কাউন্টার ওজনকে হুইলের ব্যাস বরাবর ঠিক বিপরীত দিকে সেট করতে হবে। তারপরে আমাদের কাছে আছে হচ্ছে গ্রাইন্ডিং হুইলের উপরে যে কোনো প্রকার দাগ বা চিহ্ন দেওয়া হয়। তারপরে ওজন দইকে হালকা স্থানে রেখে 90 ডিগ্রি বরাবর নিচের দিকে নামিয়ে নিতে হয় এবং ওজন দইকে পূর্বের স্থান থেকে প্রায় 3 মিটার উঁচুতে সেট করে আবার পরীক্ষা করতে হয় এবং ব্যালেন্সিং শেষ না হওয়া পর্যন্ত এটা কি কয় তার ওজন দইকে সমন্বয় করতে হয়। যতক্ষণ পর্যন্ত আমরা ব্যালেন্সিং শেষ না করবো ততক্ষণ পর্যন্ত ওজন দইকে সমন্বয় করবো দুই সাইডেরটা ঠিক আছে কিনা। ব্যালেন্সিং শেষ হলে আবার ম্যান্ডেল বারবার অপসারণ করতে হয়। এটা আমাদেরকে সময় ব্যালেন্সিং এর সময় খেয়াল করতে হয়। দেখো ম্যান্ডেলের উপরে হুইলটাকে রেখে ব্যালেন্সিং করা হচ্ছে, মানে সব সাইড ব্যালেন্সিং হচ্ছে না, যেহেতু প্রিসিশন এটা অবশ্যই ব্যালেন্সিং লাগবে। দেখো এই যে ব্যালেন্সিং এর জন্য এখানে রাখা হয়েছে টেস্টিং ম্যান্ডেল, এখানে একটা ম্যান্ডেল রাখা হয়েছে এবং এই ব্যালেন্সিং হুইল, এখানে একটা ব্যালেন্সিং হুইল রাখা হয়েছে এবং এই পাশে হয়েছে গ্রাইন্ডিং হুইল, যে হুইলটাকে আমি ব্যালেন্স করব সেটা। এটা মানে দুই সাইডে দুইটা ব্যালেন্সিং হুইলের মাধ্যমে ঘুরে এটাকে ব্যালেন্সিং করা হয়। হ্যাঁ, হুইল ব্যালেন্সিং এর সিস্টেম। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সেফটি। আমরা জানি সেফটি ফার্স্ট, সেফটি লাস্ট, সেফটি অলওয়েজ। আমাদের সব চ্যাপ্টারে সেফটি থাকবে, সেফটি সবসময় চিন্তা করতে হবে। আমাদের এই চ্যাপ্টারে আমরা সেফটিকে 3টা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ব্যক্তিগত নিরাপত্তা, আরেকটা হচ্ছে মেশিনের নিরাপত্তা, আরেকটা হচ্ছে ওয়ার্কশপের নিরাপত্তা। ব্যক্তিগত নিরাপত্তার মধ্যে আমরা যাব যে সর্বদাই ব্যক্তিগতভাবে আমি যখন গ্রাইন্ডিংয়ে যাব অবশ্যই আই প্রোটেকশন বা সেফটি গগলস ব্যবহার করব, তারপরে হ্যান্ড গ্লাভস ব্যবহার করব এবং অ্যাপ্রন ব্যবহার করব। মেশিনের মধ্যে খেয়াল করব মেশিনের সেফটি গার্ড ঠিক আছে কিনা, সেফটি ডিভাইস নিশ্চিত না করে মেশিন চালাবো না। তারপরে জবের অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে কিনা, তারপরে জব চালু করার পূর্বেই আমার হাতের মধ্যে কোনো রিং আছে কিনা, হাত ঘড়ি আছে কিনা, স্কার্ফ আছে কিনা, এই জিনিসগুলো আমার কোথাও মেশিনের সাথে আটকে যাবে কিনা সেই জিনিসগুলোকে অবশ্যই আমাকে খেয়াল করতে হবে। মেশিনের নিরাপত্তার মধ্যে সবার আগে যেটা চিন্তা করতে হবে যে মেশিনটা যে আমি চালাবো সেই মেশিনের ম্যানুফ্যাকচারার যারা আছে তারা যে নির্দেশাবলী দিচ্ছে সেই নির্দেশাবলীর মতো কাজ করতেছে কিনা, শব্দটা ঠিক আছে কিনা, জবের সমন্বয় ঠিক আছে কিনা, গতি কেমন আছে, এগুলো আমাকে আগে খেয়াল করতে হবে। আর ওভারঅল ওয়ার্কশপে অবশ্যই আমাকে ওয়ার্কশপের টেবিলগুলোকে টুলগুলোকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ফ্লুইড যদি আমার মেশিনের চারপাশে পড়ে থাকে সেটাকে পরিষ্কার রাখতে হবে। তারপরে কোনো কুলেন্ট পাশে পড়ে আছে কিনা সেগুলো খেয়াল করতে হবে এবং কাজ শেষ হলে ইকুইপমেন্টগুলা যন্ত্রপাতিগুলা সঠিক স্থানে যেখানে রাখার দরকার সেই জায়গাগুলোর মতো ঠিক করে রাখতে হবে। এবং কাজ শেষ করে আমার ওয়ার্কশপের ভিতরে এবং মেশিনের চারপাশের সমস্ত চিপস সমস্ত অংশ সবগুলা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখে যন্ত্রপাতিগুলোকে ঠিক জায়গায় রেখে তারপরে আমরা ওয়ার্কশপ থেকে বের হব এবং সুইচগুলা ঠিক আছে কিনা সেইগুলো আমরা চেক করব। আমরা এতক্ষণ যে জিনিসগুলোকে নিয়ে আলোচনা করলাম, মেশিন, এটা বোরার মেশিন এবং জিগ গ্রাইন্ডার মেশিন খুব গুরুত্বপূর্ণ একটা জটিল মেশিন। তবে এই জটিল মেশিনগুলোকে আমি যখন আয়ত্তে নিয়ে আসব খুব সহজভাবে আমি নিয়ে আসতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যে আমি ক্লাসটা নিলাম, যদিও এটা থিওরিটিক্যাল ক্লাস, এই ক্লাসটার প্রত্যেকটা অংশ প্রত্যেকটা মেশিন এটাকে আবার পুনরায় বারবার রিভিউ করে করে তোমরা শোনার পরে প্রত্যেকটা মেশিনের অ্যাক্সেসরিজ, মেশিনের চিত্র, এগুলাকে বাড়ির কাজ হিসাবে খাতার মধ্যে লেখো এবং লেখার পরে সেগুলা তোমরা আবার ক্লাস শেষ করে
খাতা লেখা শেষ করে আবার ক্লাস যখন শুরু হবে তখন তোমরা শ্রেণী শিক্ষকদেরকে দেখাবে। ওনারা কিন্তু তোমার এই ক্লাসের উপরে তোমাকে কন্টিনিউয়াস মার্কটা দিবে। এই যে ক্লাসটা লাইভে যারা শুনছো, লাইভে শোনার পরে আবার যদি এই ক্লাসটা শুনতে চাও, দক্ষতা বাতায়নে ভিজিট করো skill.gov.bd/dt অথবা www.facebook.com/skill.gov.bd এই ওয়েবসাইটগুলোতে তোমরা লগ ইন করলেই সুন্দরভাবে এই চ্যাপ্টারটা লিখে অথবা সাবজেক্টটা লিখে করলেই সার্চ দিলেই এইটা ক্লাসটা চলে আসবে। আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার। তো আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব শেপার মেশিন সম্পর্কে। এটা শেপার মেশিনটা আমরা 2টা ক্লাসে শেষ করব ইনশাল্লাহ। এতদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আবার দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। এবং তোমাদের এই মতামত অবশ্যই কমেন্টসের মাধ্যমে ফেসবুক লাইভে এবং আমার ফেসবুক ওয়ালেটে অবশ্যই জানাবে। আমি তোমাদের প্রশ্নের উত্তর কমেন্টসের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আমার ফেসবুক লাইভ এর ক্লাস। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Sharing in live.